আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অগ্রযাত্রা রুখতে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী শক্তি, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন জমে উঠলেও আড়ালেই থাকছেন কম আলোচিত মেয়র প্রার্থীরা। ৫% ছাড়ালো করোনায় শনাক্তের হার, আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১,০০০-এরও বেশি। উৎপাদন, শ্রমবাজার ও রেমিটেন্সের ধারাবাহিক আয়ে নতুন বছরে গতিশীল হবে অর্থনীতি, অভিমত বিশ্লেষকদের। এবং মুন সিটি প্রকল্পে টাকা দিয়ে ৯ বছরেও প্লট পাননি গ্রাহকরা, দারুল মাকান হাউজিং এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের অগ্রযাত্রা রুখতে দেশের ভেতরে ও বাইরের স্বাধীনতা বিরোধী শক্তি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের উন্নয়ন যাদের সহ্য হয় না তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি উন্নয়ন সহযোগীদের ভুল বোঝাচ্ছে। সরকারের ৩ বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় দুর্নীতিবাজ যে দলেরই হোক তাদের ছাড় না দেওয়ার ঘোষণা দেন তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকার গঠনের তৃতীয় বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সরকারের সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি মহামারী করোনা মোকাবেলায় চলমান উদ্যোগ, স্বপ্নের পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ বিভিন্ন মেগা প্রকল্পের অগ্রগতি, খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন চিত্র তুলে ধরেন তিনি। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী গত ১৩ বছরে জনগণকে দেয়া সব ওয়াদা একে একে পূরণ করা হয়েছে বলেও দাবি করেন সরকার প্রধান। বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের এখনই সাবধান হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। দেশের উন্নয়ন অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেয়া যাবে না উল্লেখ করে জনগণের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা হয়তো অনেকেরই সহ্য হবে না বা হচ্ছে না। দেশে বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। মিথ্যা বানোয়াট, কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিদেশে আমাদের উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। কিন্তু কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িক অপশক্তি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ সে যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবেও না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মবর্ণের মানুষ পারস্পরিক সহনশীলতা বজায় রেখে বসবাস করে আসছেন এবং ভবিষ্যতে করবেন। বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে শান্তিপূর্ণভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ করতে অতীতের মতো জনগণ আগামীতেও সরকারের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অপকর্ম ও দুঃশাসনের কারণে বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ নিষেধাজ্ঞা সহ নানা ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। বিএনপি কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারছে না স্বীকার করে নিয়ে দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানান মেজর হাফিজ।
এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখেন আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। আগামী দিনে আর নিশিরাতের নির্বাচন তারা করতে পারবে না। জাতিসংঘ হস্তক্ষেপ করতে যাচ্ছে আগামী দিনে, আরো অনেক স্যাংশন আগামী দিনে আসবে। সুতরাং এখন বাংলাদেশের জনগণের উচিত বিএনপির নেতৃত্বে এবং সকল জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে রাজপথে নেমে এই সরকারকে বিদায় করা। আওয়ামী লীগ জনগণের উপর ভিত্তি করে রাজনীতি করে এ মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ষড়যন্ত্র বা সরকারি শক্তির উপর নির্ভর করে আওয়ামী লীগ রাজনীতি করে না। তিনি আরো বলেন, জনগণের রায় বারবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বিএনপির মতো অস্ত্রের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের পাহাড়তলীতে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে চট্ট মেট্রো এসএমই বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাসান মাহমুদ এসব কথা বলেন। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনো সরকারি শক্তির উপর বিশ্বাস করে না। আওয়ামী লীগের ভিত্তি হচ্ছে জনগণ। বরং বিএনপি অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে, অস্ত্রের উপর ভর করে, লাশের উপর পাড়া দিয়ে জিয়া রহমান ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতায় টিকেছিল লাশের উপর পাড়া দিয়ে। বেগম খালেদা জিয়াও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়েছিলেন। এবারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠলেও অনেকটাই আড়ালে রয়ে গেছেন হেভিওয়েটদের বাইরে কম আলোচিত 4 প্রার্থী। তাদের কেউ কেউ এখনো প্রচারণাই শুরু করেননি সেভাবে, কেউ বা অল্প সংখ্যক সমর্থক নিয়ে করছেন গণসংযোগ। তারা বলছেন নতুন নেতৃত্ব দেখতে চায় তরুণ ভোটাররা। সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। আদ্দিন সজীবের রিপোর্ট। টুপি লাল পাঞ্জাবি পরে ভোটারদের লিফলেট দেওয়ার চেষ্টা এই মেয়র প্রার্থীর। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌসের সঙ্গী হাতে গোনা কয়জন গণসংযোগ করছেন নিজ এলাকায়। ওনারে এই আজকেই দেখলাম, আমি আর আগে কখনো দেখিনি, কিন্তু আমি এই এলাকার স্থায়ী বাসিন্দা। সিএসএ থেকে আমরা এই নারায়ণগঞ্জের, আমার 7 জেনারেশন, আমাকে নিয়ে আমরা 7ম জেনারেশন নারায়ণগঞ্জের সন্তান। অবশ্যই মানুষ আমাদের চিনে, আমাদের গ্রহণ করবে, নতুন নেতৃত্ব মানুষ খুঁজছে। সে তুলনায় খেলাফতে মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের অবস্থা কিছুটা ভালো। গণসংযোগে তার কর্মী সমর্থক একেবারেই কম নয়। তার বিশ্বাস, জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন হেভিওয়েট প্রার্থীদের। বর্তমান যে ইলেকশন কমিশন, এর প্রতি জাতির আসলে কোনো আস্থা নাই। সামগ্রিকভাবে যতগুলো নির্বাচন হয়েছে গত কয়েক বছরে, তারা ভালো কিছু করতে পারেনি। তবে নারায়ণগঞ্জের নির্বাচন নিয়েও কিছুটা আশঙ্কা এবং জনমনে কিছুটা সংশয় আছে। তারপর আমরা আশা করব যে ইসি তার সর্বশেষ নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন 6 প্রার্থী। তাদের মধ্যে নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভি এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আরও 2 প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ এবং স্বতন্ত্র কামরুল ইসলাম বাবু। গণসংযোগে এগিয়ে থাকা সেলিনা হায়াত আইভি শুক্রবার প্রচারণা চালান নারায়ণগঞ্জের গোদনাইল, হাজীগঞ্জ সহ বিভিন্ন এলাকায়। তার শক্ত প্রতিদ্বন্দ্বী তৈমুর আলমও ছুটে বেড়ান নগরীর 25 নম্বর ওয়ার্ড বন্দরের কদম রসুল এলাকায়। আমি সকলের সমর্থন পাচ্ছি এবং আমার দল একটা ভালো কাজ করে দিছে, আমাকে নৌকার ভোট পাওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছে। যত প্রপাগান্ডাই হোক না কেন, কোনো ভোটার যেন কান্না দিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট করতে যেন আসে। তবে নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি কম আলোচিতরাও কেন্দ্রবিন্দু হতে পারেন নানা সমীকরণের। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান জনগণ। তবে এই জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন কয়েকজন প্রার্থী। তারা বলছেন, নির্বাচনের পরিবেশটাকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে না পারলে এই নগরের উন্নয়ন হবে না কাঙ্ক্ষিত পর্যায়ে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলের ঐক্য নিয়ে চ্যালেঞ্জে রয়েছেন 2 হেভিওয়েট প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং তৈমুর আলম খন্দকার। যদিও আওয়ামী লীগ নেতারা বলছেন পুরনো দ্বন্দ্ব নিরসন করে শিগগিরই নেতাকর্মীরা এক হয়ে মাঠে নামবেন আইভির পক্ষে। আর বিএনপি নেতারা মনে করেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সরকার বিরোধী সব পক্ষের সমর্থন পাবেন তৈমুর। একরামুল হক সাইমের রিপোর্ট।
বুড়িগঙ্গা, শীতলক্ষা ও ধলেশ্বরী সহ 6 নদী বেষ্টিত নারায়ণগঞ্জ। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত এই বন্দরনগরী রাজনীতি ও অর্থনীতিতে সমান গুরুত্বপূর্ণ। সদর উপজেলা, বন্দর ও সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি এখন নির্বাচনের নগরী। তৃতীয়বারের মতো সিটি কর্পোরেশন নির্বাচনেও এখানে আগের মতোই রয়েছে নানা রাজনৈতিক মেরুকরণ। নৌকা প্রতীক নিয়ে মাঠঘাট চষে বেড়ালেও দলের ভেতরকার পুরনো দ্বন্দ্ব ভাবিয়ে তুলেছে সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের। প্রশ্ন আছে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের নীরবতা নিয়েও। এখন শামীম ওসমান নিশ্চুপ, সে বিভিন্ন অনুষ্ঠান করতেছে, কিন্তু সিটি নির্বাচনের ব্যাপারে তার কোনো ভূমিকা নাই। শেখ হাসিনার মনোনয়ন যে পেয়েছে তার পক্ষে নির্বাচন নামতেছে না, হয়তো কিছু দিনের মধ্যে হয়তো তারা নেমে পড়বে। অনেকে আগে যে অবস্থাটা ছিল এখন সে অবস্থার নাই। জনগণ যার পাশে থাকে তার তো এত কিছু চিন্তা করার দরকার নাই। তৃণমূল কখনো বিভক্তি হয় না, তৃণমূল সবসময় পাশে থাকে। একজন দুজন নেতা আপনার প্রতিযোগিতা থাকতেই পারে। অন্যদিকে ধানের শীষের বদলে হাতি প্রতীক নিয়ে অ্যাডভোকেট তৈমুর আলম বিএনপি সমর্থকদের কতটা একাট্টা করতে পারবেন তা নিয়েও রয়েছে আলোচনা। বিএনপি থেকে তৈমুরকে অব্যাহতি দেওয়া হলেও তার প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে মাঠে রয়েছেন এ দলের মহানগর সেক্রেটারি। ধানের শীষ তো এটা একটা বিশাল ব্যাপার, তাই না? তো সেখানে হাতি অবশ্যই এখানে আমরা ইতিমধ্যেই অনেক নির্বাচনে দেখেছি যে নৌকার বিরুদ্ধে জনগণ কিন্তু একটা মার্কা, যে কোনো মার্কাকে বেছে নিয়েই তারা কিন্তু ভোটটা দিয়েছে। তো সেখানে অবশ্যই নারায়ণগঞ্জেও এর ব্যতিক্রম হবে না। আমি তো যেখানে যাই সর্বস্তরের জনগণ আমার পাশে আসে দাঁড়ায়। আপনারা চলেন দেখেন। আর বিএনপি আছে কি আসে না আমার সাথে, এটা আপনাদের মন, মগজ এবং কনসেপচুয়ালিটি, ইন্টেলেকচুয়ালিটিটা বুঝতে হবে। তবে দুই বড় দলের ভেতরে নানা ধোঁয়াশা, ধূম্রজালের সমীকরণ শেষ পর্যন্ত কার পক্ষে মিলবে এ নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। বিএনপির সিদ্ধান্তটা একটা ধূম্রজালের মতো। আমরা শুনতেছি যে তৈমুর আলমকে উৎসাহিত করছে শামীম ওসমান। এখন এমনভাবে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, তারা এখন মানে বেসামাল, তাদের দলকেই তারা বিশ্বাস করতেছেন না। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন শেষ পর্যন্ত নাটকীয় মোড় নিতে পারে বলে ধারণা স্থানীয়দের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন নানা উত্তেজনা রয়েছে, তেমনি দলের ভেতরেও রয়েছে নানা মেরুকরণ। একই সাথে প্রার্থীদের ব্যক্তি ইমেজও এখানকার নির্বাচনে দলের বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে গত দুইবারের তুলনায় এবারের নির্বাচন শেষ পর্যন্ত কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে সেটি এখন দেখার বিষয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। নির্বাচনের সহিংসতার পর গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য জামালপুরের মেরুরচর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। এসব গ্রামের মসজিদে ঝুলছে তালা। কয়েকটি বাড়িতে বৃদ্ধ ও শিশুরা থাকলেও হাট বাজার এবং দোকানপাট বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। পুলিশ বলছে সহিংস ঘটনার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। বুধবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর গোটা এলাকা এখনও থমথমে। ওই ঘটনায় বকশীগঞ্জ থানায় 92 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে মামলা করে পুলিশ। এরপরই গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছাড়েন মেরুরচর উত্তরপাড়া, দক্ষিণপাড়া, ফকিরপাড়া ও বাঘাডোবা গ্রামের বাসিন্দারা। যারা বাড়ি আঁকড়ে আছেন সেই সব বৃদ্ধ ও নারীরা জানান, ঘরে খাবার নেই, যানবাহন ও বাজারঘাট বন্ধ। আসামি ধরতে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। তাদের সাথে আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে দেখা গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। নির্বাচনে গন্ডগোল হওয়ার পর যে গাড়ি পড়ছে কারা পড়ছে জানি না, তারপর থেকে আমাদের গ্রামের লোকজন ভয়ে পুলিশ এসে আমাদের বাড়ি ঢুকছে, ঢুকিয়ে এবার আমাদের অনেক বাইরে বাড়ি ফেলাইছে। সাঙ্গরে নাই চুলে টুলে ভেঙ্গি ঠাঙ্গি নন্ড ভন্ড করছে। আমরা এনে খাবার পাই না, বাড়িতে একটা মানুষ দুঃখের পাইতেছে না। আমার সমস্যা, আমি বুড়া মানুষ, আমি বাড়ি থাকা হয় না, ভাত আইন্দি খাবার পাই না। তবে জেলার পুলিশ সুপার জানান, সহিংসতার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। বিভিন্ন ধরনের স্টিল পিকচার দেখে আমরা 92 জনকে নাম দিয়ে আসামি করতে পেরেছি। আরও ভিডিও ফুটেজে আরও অনেকের নাম আছে, এই জন্য আমরা অজ্ঞাতনামা 200-300 লোককে রেখেছি। আমরা এগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনব। গত 5 জানুয়ারি ভোট গ্রহণ চলাকালে প্রকাশ্যে সিল মারার অভিযোগে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান ও বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
এতে ওসি সহ অন্তত ৩০ জন আহত হন। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের পিকআপ ও মোটরসাইকেল সহ বেশ কয়েকটি যানবাহন। বিপ্লব রায়, এটিএন বাংলা। দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১,১৪৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫.৬৭%। করোনা এ পর্যন্ত দেশে ২৮,০৯৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৯১,০৯৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনার মধ্যেও উৎপাদন, শ্রমবাজার ও রেমিটেন্সের ধারাবাহিক আয় অর্থনীতি নতুন বছরে গতিশীল হবে। বিশ্লেষকদের মতে কর্মসংস্থান বাড়াতে প্রয়োজন হবে স্থানীয় শিল্পের প্রসার ও দেশি বিদেশি বিনিয়োগ। অভিজ্ঞতা থাকায় করোনার নতুন ধরন অমিক্রন স্থানীয় অর্থনীতিতে আগের মতো প্রভাব ফেলবে না বলে মনে করেন কেউ কেউ। শারফুল আলমের রিপোর্ট। টানা ২ বছর ধরে করোনার দাপট। এর মধ্যেও গত বছর দেশের অর্থনীতি সচল হতে থাকে। স্বাস্থ্যবিধি মেনে চলে উৎপাদন, বাড়ে ব্যবসা বাণিজ্যের ব্যাপ্তিও, কর্মসংস্থান বাড়ে কৃষিখাতের ধারাবাহিকতায়, সচল হতে থাকে রপ্তানির বাজারও। গত বছরের শেষ ৬ মাসে $৪৯১ কোটি পণ্য রপ্তানি হয়েছে। রেকর্ড প্রবাসী আয়ে ভাটা পড়লেও কয়েকটি দেশের শ্রমবাজার খুলে দেওয়ার সম্ভাবনায় এবছর রেমিটেন্স খাত ইতিবাচক ধারায় ফিরতে পারে। আর তাই সব মিলিয়ে নতুন বছরের অর্থনীতি আরও বেশি চাঙা হবে বলছেন বিশ্লেষকরা। অর্থনীতির চাকার যে গতিটা ছিল সেখানে পথে পথে 2021 সালে কিছু স্পিড ব্রেকার ছিল, মানে আমরা কিন্তু সেটাকে পার হয়ে আবার আমাদের গতিতে ফিরে এসেছি। ইকোনমিকে বুস্ট করতে হলে এখন আমাদেরকে বুস্টার দিতে হবে। শ্রমবাজারে এবং বিনিয়োগে এই দুটো ক্ষেত্রে আমাদের আসলে চাঞ্চল্য আসতে হবে। 2022-এ প্রবৃদ্ধির যে মাত্রা আমরা চাচ্ছি সেটা যেমন হবে, বন্টনের দিক থেকেও ইতিবাচক প্রভাব পড়বে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, স্বাস্থ্য খাতের বাড়তি ব্যয়ের কারণে নতুন বছরের অর্থনীতিতে চ্যালেঞ্জ বাড়তে পারে। আমদানি রপ্তানি বাড়ার কারণে প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। আছে ওমিক্রনের মতো করোনার দীর্ঘমেয়াদী প্রভাবও। এখন ওমিক্রনের জন্য যেরকম দেখা যাচ্ছে তাতে করে আসলে ভবিষ্যতের দিনগুলো যে আমাদের কি হয় সেটার উৎকণ্ঠার মধ্যে আমরা আছি। আমরা অতীতেও বহুবার বহু ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছি এবং আমরা ব্যবসায়ী কমিউনিটি একসাথে বাউন্স ব্যাক করেছি। ওমিক্রন কতটুকু আমাদেরকে আক্রান্ত করবে, কতটুকু প্রভাবিত করবে, 2021-এ যে স্টার্ট আপটা হয়েছে এখন থেকে যদি বলি আমি, তাহলে 2022-এ সেই রকম কোনো চ্যালেঞ্জ আসবে বলে মনে হয় না। সব সংকট কাটিয়ে চলমান ব্যবসা বাণিজ্য আরও বেশি প্রসারিত হবে, বাড়বে আমদানি রপ্তানির পরিমাণ। সবার এখন এমনটাই চাওয়া। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সাইনবোর্ড দেখে জমি কিনেছিলেন, কিন্তু এখন সাইনবোর্ড নেই, জমিও নেই, এমন প্রতারণা করেছে হাজারীবাগের দারুল মাকান হাউজিং। তাদের মুন সিটি প্রকল্পে টাকা পরিশোধ করে 9 বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা। প্রতারণার জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। মাহবুব কবির চপলের রিপোর্ট। আব্দুর রহিম ঢাকায় নিজের একটা বাড়ি হবে এমন স্বপ্ন নিয়ে বিনিয়োগ করেছিলেন মুন সিটি 1 প্রকল্পে। যে জমি এবং সাইনবোর্ড দেখে টাকা দিয়েছিলেন সেই প্রকল্প উধাও। যেটুকু জমি আছে তাও বুড়িগঙ্গা নদীর সীমানা পিলারের ভেতর। তার মতো অনেকেই টাকা পরিশোধ করে ঘুরছেন বছরের পর বছর। তখন এখানে সাইনবোর্ড ছিল নদীর পাড়ে মুন সিটি 1 নামে, ঠিক আছে, আমরা এটা দেখেই টাকা দিছি। এখন দীর্ঘ সময় তো আমাদের টাকা পরিশোধ হয়ে গেছে, তাই আমরা তো আসা যাওয়া করি, অফিসে গেলে করে পাই না। আপনারা নিশ্চিত 100% শিওর থাকেন আমি একজন ভালো মানুষ, আপনারা কোনো প্রতারিত হবেন না। আমাদের বিশ্বাস রেখে আপনি ইনভেস্ট করেন, ওই বিশ্বাসে ইনভেস্ট করছিলাম। আজকে রাস্তায় ঘুরতেছি, আজকে আমাদের জায়গাও নাই, টাকাও নাই। হাজারীবাগের উল্টো পাশে বুড়িগঙ্গার তীরে গড়ে তোলা হয় মুন সিটি 1 প্রকল্প। 3 কাঠা প্লটের জন্য 4.5 থেকে 5,40,000 টাকা পরিশোধ করেন গ্রাহকরা, কিন্তু 9 বছরেও তাদের প্লট বুঝিয়ে দেওয়া হয়নি। গ্রাহকদের জমি না দিলেও নিজে বিলাসবহুল বাড়ি করেছেন দারুল মাকান হাউজিংয়ের এমডি মোহাম্মদ শাহজাহান। হাজারীবাগে তার আছে মার্কেট, এমনকি নিজের নামে সড়কও। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, তবে তাকে অফিসে পাওয়া যায় না। তার কর্মচারীরা উল্টো গ্রাহকদেরই দোষারোপ করেন। টাকা দিয়ে থাকেন, অবশ্যই আপনি আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি কি করে বললেন? প্রমাণ তো আমার কাছে যে সব টাকা পয়সা দিয়ে দিয়েছে। প্রমাণ কিসের? এটা কি এটা? ফোনে মোহাম্মদ শাহজাহান দাবি করেন
তিনি কারো সাথে প্রতারণা করেননি। যারা আছে আমরা তাদেরকে তো রেস্ট্রি দিচ্ছি ভাইয়া, ওনাদেরকে অফিসে পাঠান, পাঠায় যদি রেস্ট্রি না পায় তা নেগাদা করবেন আপনি, ওনারা তো আমাদের এখানে যোগাযোগ করা নাই। দারুল মাকান হাউজিং রিহ্যাবের সদস্য ছিল, তবে পরে বাদ দেয়া হয়। চুক্তিপত্রে উল্লেখ আছে প্লট দিতে না পারলে আদালতের দ্বারস্থ হতে পারবেন গ্রাহকরা। ফার্স্ট টাকা নেওয়া হলো, কিন্তু প্লটও দেওয়া হচ্ছে না, টাকাও দেওয়া হচ্ছে না, সেই জন্য 420 ধারার প্রতারণার মামলা হবে, সে করতে পারবে এক, আর সিভিল কোর্টে গিয়ে টাকা আদায়ের মামলা করতে পারবে। ঢাকায় এমন অনেক হাউজিং কোম্পানি আছে যারা সাইনবোর্ড ঝুলিয়ে ব্যবসার নামে প্রতারণা করছেন। এসবের বিরুদ্ধে আইনের আশ্রয় নিচ্ছেন ভুক্তভোগীরা, কিন্তু তারপরেও তারা থাকছেন বহাল তবিয়তে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর শ্যামলীতে বেসরকারি একটি হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় যমজ নবজাতককে বের করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এতে মৃত্যু হয় এক শিশুর। এ ঘটনায় সকালে মোহাম্মদপুর থেকে হাসপাতালের মালিক গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব। বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে সম্পূর্ণ বিল পরিশোধ করতে না পারায় 2 শিশুকে জোর করে হাসপাতাল থেকে বের করে দেন হাসপাতালের মালিক। পরে পথে একজনের মৃত্যু হয়, অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় যমজ শিশুর মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় চিকিৎসায় অবহেলাজনিত অভিযোগে একটি মামলা করেন। র্যাব আরও জানায়, গত 20 বছর ধরে অভিযুক্ত গোলাম সারোয়ার বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে কয়েকটি হাসপাতাল পরিচালনা করছেন। পোস্টমর্টেম পরবর্তীতে যদি এরকম কোনো এভিডেন্স পাওয়া যায় যেটা হত্যাজনিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন কিন্তু এটা ওইভাবেও তদন্ত হতে পারে। ভিকটিম মা কিন্তু তার মামলায় অভিযোগ করেছে যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং এই বাচ্চাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা আরো শক্ত করা হবে। নোয়াখালীতে ট্রাফিক অফিসের বেষ্টনীর মধ্যে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জেলা ট্রাফিক পুলিশের এক কনস্টেবল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে অভিযুক্ত 4 জনকে আসামি করে সুধারাম মডেল থানায় ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে মাইজদিতে নোয়াখালী ট্রাফিক অফিসের বেষ্টনীর মধ্যে জেলা ট্রাফিক পুলিশের কোয়ার্টারে বাবুর্চি আবুল কালামের রুমে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই অভিযুক্ত 4 জনকে আটক করে পুলিশ। নির্যাতিতা নোয়াখালীর সেনবাগ উপজেলার আটিয়াবাড়ি গ্রামের বাসিন্দা। নতুন ধান ওঠার মৌসুমে রাজধানীতে কেজিতে 4 থেকে 8 টাকা বেড়েছে চালের দাম। এছাড়া ভোজ্য তেল, মসুর ডাল ও আটা সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দামও এই সপ্তাহে বাড়তি। বিস্তারিত হুমায়ুন চিশতির রিপোর্টে। নতুন ধান উঠলে সাধারণত চালের দাম কমে, এবারের চিত্র তার বিপরীত। প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই চালের বাজারের এই অস্থিরতা। নতুন চাল উঠতে মনে করেন যে কেজিতে 4-5 টাকা কম থাকে, আর পুরান চালটা আপনার স্বাভাবিকে থাকে বা 1 টাকা ভাড়া এরকম। কিন্তু এবার উল্টোটাই, পাইকারি আড়ত থেকে কিনে আনি, ওনারা বলে মিল মালিকেরা দাম বাড়াইছে, আমরাও বাড়াইছি। মিল মালিকেরা বলে ধানের দাম বেশি, এই জন্য চালের দাম বাড়ছে। হঠাৎ করে মসুর ডালের দাম বেড়েছে কেজিতে 13 টাকা। সয়াবিন তেলের দাম আবারও বাড়ানো হয়েছে লিটারে 8 টাকা। নিত্য প্রয়োজনীয় প্রায় সব মুদি পণ্যের দামই রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী। তেলের দামটা হঠাৎ করে বেড়ে গেছে। আমরা গতকালকে কোম্পানি থেকে নেওয়ার সময় জিজ্ঞেস করলাম কত, বললো যে লিটার 8 টাকা করে বাড়ছে। সে আটা হলো 2 কেজি আগে ছিল 80, এখন 90 টাকা। প্রতিটা জিনিসের দামই বাড়তি। 1 লিটার সরিষার তেলে 50 টাকা বাড়াইছে। 350 টাকার সরিষার তেল সুরেশ 400 টাকা করছে। হুইল পাউডার 1 কেজি 85 টাকার হুইল পাউডার 95 টাকা করছে। একটা লাখ সাবানে 3-4 টাকা করে বাড়াইছে। মুরগির বাজার বাড়তি বেশ কিছুদিন ধরেই। 1 মাস আগেও ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হতো 140 থেকে 145 টাকা। সেই মুরগি এখন কিনতে হচ্ছে 180 টাকায়। বেড়েছে দেশি ও কক মুরগির দামও। বিয়ার সাথে পিকনিক চলতেছে তো, যার জন্য রেট একটু বেশি। শীতের ভরা মৌসুমেও সবজির বাড়তি দামে অসন্তোষ ক্রেতাদের মাঝে। টমেটো সিজন তো এখন, কিন্তু টমেটো এখন আপনার এখানে হচ্ছে 50 টাকা চাই। আমরা দ্বারা ক্ষুদ্র আয়ের মানুষ, আমাদের চলার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ক্রেতা বলে যে বেশি রাখতেছো, বিক্রেতা বলে না কম রাখতেছি, এটা ডিফারেন্স থাকে। কিছুটা কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। রসুন 110 টাকা, আদা 100 টাকা ও নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বান্দরবানের নাইখাংছড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ 4 রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি বিদেশি 8টি অস্ত্রসহ বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। ভোরে নাইখাংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে এ অভিযান চালানো হয়। কক্সবাজার র্যাব 15-র উপ অধিনায়ক তানভীর হাসান জানান, 4 রোহিঙ্গা সন্ত্রাসী লাকড়ির ভেতরে অভিনব কৌশলে অস্ত্রগুলো পরিবহন করছিল।
ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠান। দেশে আন্তর্জাতিক মানের হৃদরোগ চিকিৎসা সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। রাজধানীর একটি হোটেলে ইন্টারভেনশনাল কার্ডিওলজি নিয়ে ইব্রাহিম কার্ডিয়াক কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এ মালিক, যুক্তরাষ্ট্রের নেভাদা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল প্রফেসর অফ মেডিসিন অধ্যাপক চৌধুরী এইচ আহসান, ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ওয়ানডে ক্রিকেট বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে অপো। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় সাকিবের সাথে চুক্তি করে তারা। এ সময় অপোর ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং জানান, প্রতিষ্ঠানটি গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের জন্য মানসম্মত পণ্য নির্মাণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবারের মেলায় নিয়মিত ছাড়ের পাশাপাশি অপোর প্রথম ফ্ল্যাগশিপ ভাতযোগ্য ফোন ফাইন্ড এন প্রদর্শন করা হয়। শিগগিরই ফোনটি বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীকে বাধ্যতামূলক 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর প্রত্যেককে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতীয় সরকার এই নতুন নির্দেশনা জারি করেছে। আগামী মঙ্গলবার থেকে এই নির্দেশ কার্যকর হবে। গত বৃহস্পতিবার ইতালি থেকে অমৃতসরে আসা একটি ফ্লাইটের 125 জন যাত্রীর শরীরে কোভিড ধরা পড়ে। তারপরে এই নতুন নির্দেশ জারির সিদ্ধান্ত হয়। দেশটির সরকার ঝুঁকিপূর্ণ দেশের তালিকাও পরিবর্তন করেছে। নতুন তালিকায় অবশ্য বাংলাদেশের নাম নেই। বর্তমান সরকারের সময় নারীর ক্ষমতায়ন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ এনবিএ আয়োজিত বিজয় মেলায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, সরকার গণমাধ্যমের উন্নয়নে সর্বাত্মক সহায়তা দিচ্ছে। মেলায় দেশের প্রাইভেট রেডিও ও টেলিভিশনের শতাধিক সংবাদ উপস্থাপক অংশ নেন। শীতে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের ডিআইজি অপারেশনস ও মিডিয়া অ্যান্ড প্ল্যানিং হায়দার আলী খান। রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল ও খাবার বিতরণ শেষে তিনি আহ্বান জানান। শিশু কিশোরদের সংগঠন প্রজেক্ট বেটার লাইফ এই অনুষ্ঠানের আয়োজন করে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। নরসিংদীর চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাক্তার এনামুল হক শাহিন। চিকিৎসা শিবিরে ৩,৫৬৭ জন রোগীর চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া 417 জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ভালো খেলবে বাংলাদেশ। রাজধানীর তেজগাঁওয়ে এইচজেসির মোটরসাইকেল হেলমেটের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এ প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি আরো বলেন, প্রথম টেস্ট জয়ের পর বেশ আত্মবিশ্বাসী মমিনুল হকের দল, তবে তাদের উপর প্রত্যাশার চাপ বাড়ানো ঠিক নয়। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে টাইগাররা দেশে ফিরবে বলেও আশা করেন নড়াইল এক্সপ্রেস। এখন বিভিন্ন কথা শুরু করেছে, তারা এনজয় করেছে বলে প্রথম টেস্ট ম্যাচে ভালো খেলেছে এবং জিতেছে। আমরা কেউ কিন্তু এক্সপেক্ট করিনি। সো অ্যাচিভমেন্ট শুধুই তাদের। আমরা অলরেডি টপ অফ নিউজিল্যান্ড, আমরা একটা ম্যাচ জিতে গিয়েছি, আমাদের হারানোর কিছু নাই। সো আমি মনে করি না প্লেয়ারদের আমরা কে কোথায় কি চিন্তা করছি এই চিন্তা করে যে মাঠে ক্রিকেট খেলতে হবে। সো তারা যেভাবে শুরু করেছিল তারা সেভাবেই শেষ করুক, এটাই আমি চাই।
আন্তর্জাতিক টি-20তে স্লো ওভার রেটের জন্য ম্যাচ চলাকালীন সময়ে শাস্তি পাবে ফিল্ডিং করা দল। আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফিল্ডিং দলকে পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করতে না পারলে ইনিংসের বাকি সময় 30 গজের বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মতো আন্তর্জাতিক টি-20তে ইনিংসের মাঝে পানি পানের বিরতি নেওয়া যাবে, তবে তা আয়োজক দেশের সাথে আলোচনা করেই ঠিক করা হবে। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টি-20 ম্যাচ দিয়ে এসব নিয়মের ব্যবহার শুরু হবে। ইতালিয়ান সিরি এর হাই ভোল্টেজ ম্যাচে নাপোলির সাথে 1-1 গোলে ড্র করেছে জুভেন্টাস। নিজ মাঠে আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে 10 মিনিটের মধ্যে দুবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় জুভেন্টাস, কিন্তু ওয়েস্টন ম্যাককেনি এবং আদ্রিও রবিও তা কাজে লাগাতে পারেননি। উল্টো 23 মিনিটে বেলজিয়ান তারকা দ্রাইস মার্টিনেজের গোলে লিড নেয় নেপোলি। প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি ওল্ড লেডিরা। দ্বিতীয়ার্ধের 10 মিনিটের মধ্যে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের হয়ে গোল করেন ফেদেরিকো চিয়েসা। লিগে 40 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে আছে নেপোলি। 35 পয়েন্ট নিয়ে জুভেন্টাসের অবস্থান পঞ্চম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। অগ্রযাত্রা রুখতে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী শক্তি, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন জমে উঠলেও আড়ালেই থাকছেন কম আলোচিত মেয়র প্রার্থীরা। 5% ছাড়ালো করোনায় শনাক্তের হার, আরও একজনের মৃত্যু, আক্রান্ত 1000-এরও বেশি। উৎপাদন, শ্রমবাজার ও রেমিটেন্সের ধারাবাহিক আয়ে নতুন বছরে গতিশীল হবে অর্থনীতি, অভিমত বিশ্লেষকদের। এবং মুন সিটি প্রকল্পের টাকা দিয়ে 9 বছরেও প্লট পাননি গ্রাহকরা, দারুল মাকান হাউজিং এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।